প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন সংস্কারের আগে না পরে। আসলে এখন জনমনের সবচেয়ে বেশি জানার আগ্রহ সংস্কার কতদূর গিয়েছে এবং কবে নির্বাচন হবে। নির্বাচন যদি সংস্কারের আগে হয় তাহলে কোন পদ্ধতিতে হবে, আর যদি সংস্কারের পরে নির্বাচন হয় তবে কবে নাগাদ নির্বাচন হতে পারে, এরকম একটা আগ্রহ দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মনে। আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমেই আমার বামে আছেন রাজিকুজ্জামান রতন, সহকারী সাধারণ সম্পাদক বাসদ। আপনাকে মাই টিভির স্টুডিওতে স্বাগত। পরেই আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকেও মাই টিভির স্টুডিওতে স্বাগত। আপনারা শুনেছেন আমরা আজকে আলোচনা করব নির্বাচন আসলে সংস্কারের আগে না পরে, কোন সময়টা হওয়া উচিত এ নিয়ে জানতে চাই। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসলে সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিবে ডিসেম্বর নাগাদ, এরকম ডিসেম্বরের শেষে এরকম বলা হয়েছে, এবং এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশন এবং 4 জন নির্বাচন কমিশনারও নিয়োগ করা হয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। আসলে কখন নির্বাচন হওয়া উপযুক্ত সময় এবং সংস্কার আসলে নির্বাচনের আগে না পরে, আপনার মতামত কি? ধন্যবাদ। এবারে যে আমাদের আগস্টের গণঅভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের সামনে প্রতিপক্ষ কে ছিল? প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কেন জনগণ ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল? যে তারা বলেছিল আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট আচরণ করছে, তারা গণতান্ত্রিক সমস্ত বিধি প্রথা প্রতিষ্ঠান সমস্তকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছেন মানুষের নির্বাচনী ব্যবস্থাটাকে, এবং নির্বাচনের আগ্রহটাও মানুষের নষ্ট হয়ে গেছে। ফলে জনগণের যে একটা যাচাই করার একটা সুযোগ ছিল, বাছাই করার একটা অধিকার ছিল, এবং জবাবদিহি চাওয়ার যে একটা পদ্ধতি ছিল, সব কিছুই ধ্বংস হয়ে গেল। ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকার ছিল সেটাও আমরা সে সময় গণতান্ত্রিক সমাজে আমরা তাকেই বলি যেখানে জনগণের দ্বারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন এবং তারা জনগণের জন্য কাজ করবেন। এটা কোনো ঐশ্বরিক বিধান নয়, এবং এটা এমন কোনো পৈতৃক তালুকও নয় যে রাজতন্ত্রে ছিল যে রাজার সন্তানই রাজা হতেন, ফলে তিনি একটা ডিভাইন পাওয়ারের প্রতিনিধি থাকতেন, তিনি যেটাই করবেন সেটাই আইন। আবার এরকম নয় যে যেমন কয়েকদিন আগে মোদিও নিজেকে অবতার ঘোষণা করে ফেলেছে, এরকম কোনো অবতারও কেউ নন। তাহলে গণতন্ত্রে কী হবে? যে মানুষ তারা নির্ধারণ করবেন কেমন করে একটা রাষ্ট্র এবং সমাজ চলবে। এখন মানুষ নির্ধারণ করার উপায়টা কি? উপায়টাকে একটা সহজ ভাষায় বের করা হয়েছিল নির্বাচন করা। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচন করবেন দুটো জিনিস, একটা হলো কোন পথে দেশটা চলবে এবং কোন ব্যক্তি দ্বারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তাহলে একটা পদ্ধতি এবং একটা ব্যক্তি। আমাদের এখানে পদ্ধতিটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে আড়াল হয়ে গেছে, সামনে চলে এসেছিল ব্যক্তি, এবং ব্যক্তিও যখন সামনে চলে এসছে তখন ব্যক্তি তার ব্যক্তিত্ব দিয়ে নয়, তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা জায়গা তৈরি করেছেন। ফলে নেতা কথাটা তখন আর দায়িত্ব থাকলো না, নেতা কথাটার সঙ্গে একটা কর্তৃত্বের প্রশ্নটা যুক্ত হয়ে গেল, এবং সেখান থেকে আমরা দেখলাম একটা কর্তৃত্ববাদী সরকারের কনসেপ্ট আমাদের এখানে চলে এলো, যে আমি যা বলবো তাই হবে, আমি যেভাবে দেশ চালাবো সেটাই হবে, এবং আমি ছাড়া তো আর কেউ নাই। মানে মানুষের মধ্যে এমন এক সেন্স অফ ডিপেন্ডেন্সি তৈরি করলো যে আমি ছাড়া কেউ নাই। এটা যেমন আমি বলছি, জনগণও শুনতে শুনতে একটা সময় মনে করতে শুরু করলো উনি ছাড়া বোধহয় আর কেউ নাই। আমরা মনে করি দুটোই হচ্ছে, জনগণের দিক থেকে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটাও গণতন্ত্র বিরোধী, আর যারা ক্ষমতায় আছেন তাদের দিক থেকে কর্তৃত্ব করাটাও গণতন্ত্র বিরোধী। ফলে তখন একটা কি থাকবে, প্রত্যেকটা মানুষ যাচাই বাছাইয়ের মধ্যে থাকবে। নো ওয়ান ইজ ইনফলিবল, কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নন। তো ভুলের ঊর্ধ্বে হলে ঊর্ধ্বে যদি না হন তাহলে যাচাই করার উপায়টা কি থাকবে? ভুল যাচাই করার উপায় থাকবে যে নির্দিষ্ট একটা সময় পরে নির্বাচন হবে, মানুষ বলবে যে আপনি যা কমিটমেন্ট করেছিলেন সে অনুযায়ী দেশ পরিচালনা করেননি, এবং আমরা যা প্রত্যাশা করেছিলাম আপনার মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমি যদি একটু বেসিক ফিলসফিক্যাল জায়গাটা ধরি, যে নির্বাচনের এই হচ্ছে ফিলসফি, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ নির্বাচন করবে যে কোন পদ্ধতিতে তার দেশটা পরিচালিত হবে এবং কার মাধ্যমে দেশটা পরিচালিত হবে, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা আবার যাচাই এবং বাছাই হবে। এটা আনলিমিটেড টাইম হবে না। কিন্তু কেউ যখন এটাকে আনলিমিটেড টাইম করতে চেয়েছে, আমাদের ভূখণ্ডে 3বার আমরা আনলিমিটেড টাইম করার একটা প্রবণতা দেখেছি। একটা দেখেছিলাম আইয়ুব খানের আমলে, তিনি
ডিকেড অফ ডেভেলপমেন্ট করেছেন, 10 বছর ধরে এমন উন্নয়ন করেছেন যে আইয়ুব খান ছাড়া আর কেউ নাই, লৌহ মানব আইয়ুব খান। কিন্তু লৌহ মানব আইয়ুব খান কিন্তু জনগণের রোষের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমরা দেখেছি যে স্বৈরাচারী সরকার আসলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তারা পরপর 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছিল। এখন আমরা আসলে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোই হয়েছিল যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো এটার জন্য একটা নির্ধারিত সংস্কারের প্রয়োজন। আমরা আসলে জানতে চাই যে নির্বাচনের আগে সংস্কার আসলে কতটুকু যৌক্তিক, কিংবা সংস্কারের আগে নির্বাচন, এই বিষয়টা নিয়ে এখন সাংঘর্ষিক হচ্ছে কেন? এই প্রশ্নটা তো সাংঘর্ষিক হওয়ার কথা ছিল না। অনেক সময় আমাদের কিছু কিছু প্রশ্নই করা হয় মূল বিষয়টাকে আড়াল করার জন্য। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই ধরনের প্রশ্ন আমরা করেছি না? তো বিজ্ঞান আশীর্বাদও নয়, বিজ্ঞান অভিশাপও না, বিজ্ঞান হচ্ছে প্রকৃতির নিয়ম জানা। ঠিক তেমনি সংস্কার এবং নির্বাচন, তার আগেবার একটা কথা বলা হয়েছিল, আমি যেটা বলতে চাইছিলাম, আইয়ুব খান একবার উন্নয়নের কথা বলেছিলেন, এরশাদও একবার উন্নয়ন দেখিয়েছিলেন, এবং এবারও আমরা 14 বছর ধরে আমরা উন্নয়ন এবং গণতন্ত্রের মধ্যে বললাম যে উন্নয়ন হলেই যথেষ্ট, গণতন্ত্র দরকার নাই। আমরা বলেছিলাম এগুলো কিন্তু পরস্পর বিরোধী নয়। ঠিক তেমনি নির্বাচন এবং সংস্কারও কিন্তু পরস্পর বিরোধী নয়। নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য সংস্কার করা দরকার, এবং সংস্কার করা দরকার এই কারণে যাতে ভবিষ্যৎ নির্বাচনটা সুষ্ঠু হয়। ফলে একটা তো আরেকটা পরিপূরক হওয়ার কথা, কেন একটা আর একটা প্রতিপক্ষ বানানো হচ্ছে? প্রতিপক্ষ বানানোর মধ্যে দিয়ে দুই ধরনের প্রবণতা থাকে। একটা হলো যারা এই অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা কি তাদের সময়সীমাটাকে আনলিমিটেড টাইম পর্যন্ত এক্সটেন্ড করতে চান? মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হতে পারে যে সব সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে। তার মানে কতদিনে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন? অথবা আর একটা হতে পারে যে হ্যাঁ, আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার না করলেই নয় সেটুকু করে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সরকারকে দেব, সেই সরকার ভুল করলে জনগণ যাচাই করতে পারবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কার কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ, এটা এমন কোনো আনলিমিটেড টাইম পর্যন্ত সংস্কারের জন্য সময় নেওয়া উচিত নয় যাতে মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। আর একটা কথা বলে একটু শেষ করি, যে একটা কনফিউশন দূর করা দরকার। দুই, এই সরকারের যে যে কাজগুলো এই মুহূর্তের ইমিডিয়েট করা দরকার সেই কাজগুলোকে আড়াল করে সংস্কারের বাদ্যটা যেন বেশি না বাজানো হয়। আমি আবারও ফিরবো আপনার কাছে, আসলে কোন বিষয়গুলো সরকার বেশি প্রাধান্য দেওয়া উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা কিছুদিন আগে তার এক সাক্ষাৎকারে বলেছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, নির্বাচন এবং সংস্কার পাশাপাশি চলবে, এবং ডিসেম্বরের পরে জানুয়ারির শুরুতে কিংবা হয়তো আরেকটু সময় বেশি লাগতে পারে এরকম একটা কথা বলা হচ্ছে, যে নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্ট দেবে এবং রিপোর্টের পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন। এর আগে সংস্কার নাকি নির্বাচন, কোনটা আগে হওয়া উচিত, এই প্রশ্নগুলো এখন আসছে কেন আসলে? না, থ্যাংক ইউ আপনাকে। শোনেন, বলা হয় যে দাসত্ব যখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, জীব তখন তার শক্তি সম্পর্ক ভুলে যায়। আমরাও রতন ভাই যেটা বললেন যে ভুলে গিয়েছিলাম যে গণতন্ত্র কি, বা আমাদের গণতন্ত্র প্রয়োজন, বা আমরা গণতন্ত্র বঞ্চিত, আমাদের অধিকারটা আমাদেরকে ফিরে পেতে হবে, এই ধারণা সম্পর্কে আমরা মানে ওয়াকিবহাল ছিলাম না, বা দাসত্বেই পরিণত হয়েছিলাম একরকম স্বৈরাচারের। ওই যে বললেন না যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা যদি জানেন, যে ওইখানে মতেস্কুর একটা বই আছে, বলা হয়েছে যে ঈশ্বরের মানে ক্ষমতা আছে রাজাদের, যে ফ্রান্সের লুই রাজবংশের। তো মতেস্কু তার বইটা চমৎকারভাবে এটা ব্যাখ্যা করেছিলেন যে এগুলো ভনিতা, ভণ্ডামি, রাজার কোনো ঐশ্বরিক ক্ষমতা নাই, এবং যাহাবার তাই হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে। তা আমাদের এখানে রতন ভাই যেটা বললেন যে এক ব্যক্তি, তার কোনো বিকল্প নাই, তিনি নেতা, তিনি মহারাজা, তিনিই দেবতা, তিনিই অবতার, এবং উনি যদি চোখ বন্ধ করেন এই জাতি বঙ্গোপসাগরে ডুবে যাবে, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল আর কি। তো সব ধারণা মানুষ ভেঙে দিয়েছে। তো এখন যদি বলেন কোন মানুষ ভাঙলো, কিভাবে ভাঙলো, ছাত্ররা বলবে তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু মানুষ তো তাদের সাথে ছিল। রাজনৈতিক দল দীর্ঘদিন লড়াই করেছে, বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্য থেকে কেউ কেউ করেছে, হ্যাঁ, গণমাধ্যমের কেউ কেউ চেষ্টা করেছে, সবাই না, অনেকেই আবার মানে কি বলবো আত্মসমর্পণ করেছিল, নিজেকে আত্মবলিদান করেছিল, এরকম ঘটনাও আছে। তো যাই হোক, আমরা একটা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন আপনি যদি কি কারণে উৎখাত করলাম, যে আমি অধিকার বঞ্চিত, হ্যাঁ, তো অধিকারটা কি? গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন, এই সব কিছুর সাথেই তো আসলে গণতন্ত্র জড়িত। এই প্রশ্ন আসলে আসা অবান্তর। সংস্কারের সাথে গণতন্ত্র, নির্বাচন কখনো কোনো কনফ্লিক্ট হতে পারে এটা আমরা মনে করি না। গণতন্ত্র যদি আপনি বলেন, গণতন্ত্রটা কি? মানুষের সরকার, মানুষের শাসন, অব দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, এই তো। তো তাই যদি হয়, এখন হাসিনাও কইতো মানুষের কথা, আপনিও মানুষের কথা বলে দোহাই দিয়ে আপনি বলছেন, এটা তো কোনো কথা হলো, কিন্তু জনগণ বলতে পারছে না কিন্তু এখন পর্যন্ত। তারা দীর্ঘদিন বঞ্চিত,
বুভুক্ষ। এখন আপনি কবেন যে খালি নির্বাচনই কি গণতন্ত্র নাকি? আচ্ছা, কোথায় নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রের গ আছে? সব গণতন্ত্র নির্বাচন না, এটা নির্বাচনী হয়ে যাবে, নট দ্যাট। কিন্তু নির্বাচনের মানে গণতন্ত্রের শুরুটাই তো নির্বাচনের মধ্যে দিয়ে। তাহলে সেটাকেই বা কেন উপেক্ষিত করা হচ্ছে, আর এই প্রশ্ন কেন আসছে? শুনুন, বারবার বলা হয় বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওই বিয়ে পাগলা বুড়োর মতো। তা তো না। আপনি তো দেখছেন যে কি প্রবলেমগুলা তৈরি হচ্ছে, কি সমস্যাগুলা তৈরি হচ্ছে একটা এই ধরনের সরকার। একটা সঙ্গত কারণেই তাদের দুর্বলতা আছে, রাজনৈতিক শক্তি সরকার না। এখানে নানা শ্রেণী পেশার মানুষ, যাদের রাজনীতির অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই, ব্যক্তিগত জীবনে অনেকেই তারকা রাজনীতিবিদ আছেন। একমাত্র প্রফেসর ইউনূসের উচ্চতা বা তার অবস্থান বা তার ভূমিকা, সেটা অবশ্যই অনস্বীকার্য। কিন্তু বাকি অনেকেই আছেন যাদের নিয়ে বিতর্ক আছে। এর মধ্যে অত্যন্ত কম বয়সী মানুষ আছেন যাদের রাষ্ট্র পরিচালনার রয়ের অভিজ্ঞতা কখনো ছিল না। বিপ্লব করা, আন্দোলন করা, রাজপথে লড়াই করা, রাষ্ট্র পরিচালনা এক বিষয় হতে পারে না। তো অনেক বয়স্ক মানুষ আছে যারা অনুজ্জ্বল, আমরা বুঝতেই পারি না তাদের কি ভূমিকা, তাদের কি গতি, তাদের কি চলন ফলন, নানান ধরনের অসঙ্গতি। তারপরে বিগত সরকারের সময় যে সমস্যাগুলো আমরা দেখেছি, একটা গণতন্ত্রহীন বাস্তবতা তো আছে, ওটা বাদ দিয়েও আপনি এই জিনিসপত্রের দাম বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, তারপরে যানজট বলেন, সবকিছু নিয়ে মানুষ তো আসলে ভালো নাই। তো এখন এরা কার কাছে জবাবদিহি করবে? আপনি বলেন মানুষ যে ভালো নাই, এর মধ্যে একজন মানুষও যদি বলে যে আগের সরকারই ভালো, আগেই ভালো ছিলাম, তাহলে তো এই বিপ্লবের অর্থ অনর্থ হয়ে যাবে। হ্যাঁ, সে অবস্থা হয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু যে ধরনের যাত্রা, যেই ধরনের কথা, যে ধরনের আচরণ ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রেই নাই, তাদের সফলতাও আছে, তারা চেষ্টা করছেন, এটাও ক্ষেত্র বিশেষে আমরা দেখছি। কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো দৃশ্যমান হবার হচ্ছেও না। তো এখন আপনি নির্বাচন আগে না সংস্কার আগে, এই প্রশ্ন কেন আসবে? সংস্কার হবে, সংস্কার তো একটা প্রক্রিয়া, চলবে, কেউ শুরু করবে, হ্যাঁ, অন্যরা সেটাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই তো। আপনি তো সব শেষ করতে পারবেন না, এটা তো হয় না। আপনি যদি মৃত্যু পর্যন্ত করেন, সব সদিচ্ছা নিয়ে করেন, সব শক্তি নিয়ে করেন, তাও তো সব সংস্কার শেষ হবে না। তাহলে এই প্রশ্ন কেন আসবে? আমার কথা হলো, আপনি যদি বেসিক জায়গাটায় আসেন, মোটা দাগে, হ্যাঁ, বহু সংস্কার করতে হবে, ঠিকই আছে, অনেক পুঞ্জীভূত সমস্যাও আছে আমাদের। এটা 2 টার্ম 3 টার্মে নির্বাচিত গভর্নমেন্টও শেষ করতে পারবে, তাও আমি মনে করি না 100%, যদি সদিচ্ছা নিয়ে করে। কিন্তু আপনি এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আপনার তো একটা সময়সীমা থাকতে হবে, আপনার তো একটা লিমিটেশন গাইডলাইন থাকতে হবে, আপনার তো একটা রূপরেখা থাকতে হবে যে আপনি কি করতে চান, আপনার পরিকল্পনা কি। সমাজে থাকে, দেশে থাকে, রাষ্ট্রে থাকে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, বাজেট থাকে, আমি এত আয় করবো, এত ব্যয় করবো, এই উন্নয়ন করবো, এটা করবো। তো আপনি 100 দিন 110 দিনের পরেও সেটা কেন আমরা পাচ্ছি না? এই জায়গাটা একটা গ্যাপ বা একটা শঙ্কা, একটা আতঙ্কের ব্যাপার আছে। আমরা যদি আসলে বলি যে এই সরকার তো একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, এবং বিগত যে দখল করেনি, দখল শব্দটা বললে ভুল হবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। অভ্যুত্থানের মাধ্যমে তাকে আমরা ছাত্র জনতা আমরাই ক্ষমতায় বসিয়েছি, রাজনৈতিক দল এবং ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছে। এবং আমরা যদি বলি যে বিগত স্বৈরাচারী সরকার যে ক্ষমতা দখল করেছিল, তাদের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস, অর্থনৈতিক খাত ধ্বংস থেকে শুরু করে সবকিছু তারা ধ্বংস করেছিল, এবং সেটা সংস্কার প্রয়োজন বিধায় কিন্তু গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। এবং সেই সংস্কারের জন্যই এই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল এবং ছাত্র জনতা মিলে ক্ষমতায় বসিয়েছে। তাহলে এই সংস্কারের আগে কেন নির্বাচনী বিষয়গুলো আসছে? যদি আগে আপনি আমাকে উত্তর দেন, আপনার কি ছাত্র জনতাকে ওই শর্তে বসিয়েছে যে সব সংস্কার করবেন, তারপরে আপনি আমার ভোটের অধিকার দিবেন? আমার জন্যই তো করবেন, মানুষের জন্য। এই যে অর্থনৈতিক সংস্কার বললেন, ক্ষতি হয়েছে, লুণ্ঠন হয়েছে, কতদিন লাগবে আপনার? আপনি বলেন যে এইগুলো আপনি সব পুষাই দিবেন, এগুলো সব দেশে আনবেন, এটা তো কোনো কথা হতে পারে না। কিন্তু সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে তো অনেকেই অভিযোগ করছে যে শুধু ক্ষমতার পালা বদল হবে, সেরকম কোনো অবস্থা। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, সত্যিকার অর্থে গণতন্ত্র, তাহলে গণতন্ত্রের বিকল্প আরো গণতন্ত্র, বেশি গণতন্ত্র। এর মধ্য দিয়েই গণতন্ত্র পরিশীলিত হয়, এর মধ্য দিয়ে সংস্কার হয়, এর মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র হয়, এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। তো আমরা সেই প্রক্রিয়ার মধ্যে কম বেশি ছিলাম, কিন্তু এই 15 বছর এই সরকার এসে কেন এই বাস্তবতা নিজেদেরকে ফেললো, এত বিপদে দেশটাকে ফেললো আর নিজেরা পড়লো? এটা বিশেষ করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, এটা আগেও আমরা বলেছি, 5 তারিখের আগেও, যে তাদের সাথে এটা যায় না। শোনেন, আপনি কি সংস্কার করবেন? আপনি বলেন না তো, আপনি বলেন যে আপনার টার্গেট এই, আপনি এই যে বললেন যে অর্থনীতি সংস্কার করবেন, তো করেন। অর্থনীতি তো লুট হয়ে গেছে, 1 লক্ষ কোটি, কত লক্ষ হাজার কোটি টাকা, এগুলো সব ফেরত আনবেন। তো আনবেন, কতদিন লাগবে, কতদিনে আনবেন? আপনি বলেন। ব্যাংক খাত লুট হয়েছে, এগুলো কতদিনে করবেন, কি করবেন বলেন। এইগুলো সবকিছু ধূম্রজাল তৈরি করলে তো হবে না। আপনাকে সংস্কার করতে কেউ নিষেধ করে নাই। সংস্কার, আর আপনার আগে আমি সংস্কারের কথা বলছি। আমার 26 দফা বলে, 27 দফা বলেন, আমার 31 দফা বলেন, এমন কি আছে যে এর মধ্যে নাই? সংস্কার করতে হবে, যদি থাকে বলেন,
করেন, অসুবিধা নাই। আর আপনি আপনি নিজে সংস্কার করবেন, সেটা কে রেটিফাই করবে আপনাকে? কোনো অসুবিধা নাই। সংস্কারের কে বিরোধী? সংস্কার আগে না নির্বাচন পরে, ডিম আগে না মুরগি পরে, মুরগি আগে, সেই গল্প তো কোনো গল্প হতে পারে না, কথা হতে পারে না। আপনি সংস্কার করবেন, ঠিক আছে, আপনি বলেন আপনার টার্গেট এই, আপনার গোল এই, আপনার সময় এই। কেউ তো আপনি বলেনি যে কালকে আপনি নির্বাচন দিয়ে দেন, বলেছে কেউ? কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে ডিসেম্বরের প্রতিবেদন আসা পর্যন্ত আসলে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদন আসা হতে পারে, হতে পারে, আমরা এসব সেটাও তো একটা কথা, সেটাও তো একটা কথা। সাম্প্রতিক সময় এসেছে, 110 দিনের আগে আসে নাই, অসুবিধা তো নাই, যুদ্ধ তো বাদে যাচ্ছে না সরকারের সাথে, রাজনৈতিক দলের সাথে, কারোর সাথে। এটা যে নিয়ে আমরা এগুলো নিয়ে আরো পরবর্তীতে কথা বলবো, অনুষ্ঠানে একটা বিরতির সময় হয়েছে। থ্যাংক ইউ। ফিরছি জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে। বিরতির আগে যেমনটা জানছিলাম, আপনি বলছিলেন যে আসলে কোন কোন বিষয়গুলো নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আপনি বলছিলেন। আমরা দেখেছি যে জামায়াতের আমিরও আজ গতকালকে প্রধান উপদেষ্টার সাথে তার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করেছে এবং সেখান থেকে বের হয়ে তিনি বলেছেন যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন এবং আসলে সময় যত যাচ্ছে স্বৈরাচারী সরকার মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে আমরা কি স্বৈরাচার সরকারের কে ঠেকানোর জন্য নির্বাচন দ্রুত দেওয়ার কথা বলছি? তাতে কি সংস্কার বাধাগ্রস্ত হবে? আর যদি সংস্কার করতে হয়, নির্বাচন আগে কোন কোন সংস্কারগুলো বেশি প্রয়োজন, এমনটা আপনি বলছিলেন? আসলে স্বৈরাচার কোনো ব্যক্তি ব্যাপার নয়, স্বৈরাচার একটা ব্যবস্থা। একটা ব্যবস্থার কারণে স্বৈরাচারের জন্ম হয়, স্বৈরাচার শক্তিশালী হয়। এখন ধরুন সবাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে। শেখ হাসিনা একা কি ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিলেন? তার সঙ্গে তার প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, তার আইন ছিল না, তার দল ছিল না। ফলে এখন যেহেতু হেরে গেছেন, সব দোষ শেখ হাসিনার, অন্যরা সব ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। এই জন্য আমরা মনে করি যে ব্যক্তির বদল শুধু যথেষ্ট নয়, ব্যবস্থার বদলটাও দরকার। সেই ব্যবস্থার বদলটা কিভাবে হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বদলের একটা রোড ম্যাপ তৈরি করতে পারেন, কিন্তু ব্যবস্থাটা বদল করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তহীন সময় পর্যন্ত থাকতে হবে। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করা, একটা পাথওয়ে, একটা শুধু রোড ম্যাপ নয়, কোন পথে চললে ভালো হবে সেটা নিয়ে তারা কমিশন করেছেন। কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, হয়তো আরও কিছুদিন সময় বেশি লাগতেও পারে। লাগলেও তারা বলবেন নির্বাচনী ব্যবস্থার সংস্কারটা কোন পথে হলে ভালো হয়, বিচার বিভাগের সংস্কারটা কেমন হওয়া উচিত, প্রশাসন এবং পুলিশের সংস্কারটা কি হলে ভালো হবে, এবং তার সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সংবিধানের কোন কোন জায়গাগুলোতে একটু সংশোধনী দরকার। কারণ এই বর্তমান সরকারকে তো কোথাও না কোথাও গিয়ে ক্ষমতাটা হস্তান্তর করতে হবে। কিভাবে হস্তান্তর করবেন? বর্তমান সংবিধান থাকলে, সংবিধানের 7 ক এবং খ থাকলে তারা তো কোনোভাবেই তারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না। ফলে তারা এই যে সময়টা আছেন, এই সময়টাকে যদি বৈধতা দিতে হয়, তাদের কর্মকাণ্ডগুলোকে যদি আইনি স্বীকৃতি দিতে হয়, তাহলে নেক্সট পার্লামেন্টে অবশ্যই আমাদের সংবিধানকে সংশোধন করে এইটাকে কন্টিনিউটি অফ দ্য কনস্টিটিউশন এইভাবে একে যুক্ত করতে হবে। সে কারণে সময়টা যত কম হয় তত ভালো, যত বেশি হবে একটা দায়হীন সরকারের কিন্তু দায়িত্বহীন আচরণ ঘটতে থাকে। যেমন ধরুন আওয়ামী লীগের আমরা সমালোচনা করতে পারি, এরপরে নির্বাচিত হয়ে যারা আসবেন তাদেরকেও আমরা সমালোচনা করতে পারবো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা কীভাবে করব? তার সাথে ডক্ট্রিন অফ নেসেসিটি, তাকে তখন যে কারণে অন্যরা বলছে তাকে তখন মেনে নিতেই হচ্ছে। অনেক সময় বলে না, কিছু কিছু কাজ আছে যেটাকে নেসেসারি এভিলস বলে, মানে এটা আসলে পছন্দ না হলেও আমাকে মানতেই হচ্ছে। এই সময়টা আমার আইনের এটা সঙ্গতিপূর্ণ হোক বা না হোক, এই সময়টাকে তো বাংলাদেশের ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের ইতিহাস থেকে যদি বাদ দেওয়া যাবে না, তাহলে কীভাবে এটাকে আইনসঙ্গত করবো? তো নেক্সট পার্লামেন্টে যেতে হবে। সংবিধান সংশোধন করার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট, এটা তারাও জানেন, আমরাও জানি। ফলে সেই পার্লামেন্টের কাছে যত দ্রুত যাওয়া যায় সে চেষ্টাটা করতে হবে। আর এই অন্তর্বর্তীকালীন সময়ে কী কাজগুলো করা যেতে পারে? যে দ্রব্যমূল্যের অসহনীয় ব্যবস্থার জন্য মানুষ দুর্বিষহ জীবনযাপন করেছিল, মানুষ দেখেছে যে যেখানে 90 টাকা হওয়ার কথা সয়াবিন তেলের দাম, সেটা কেন 140 টাকা হবে? চিনির দাম কেন 150 টাকা হবে? কি কারণে? মানে বিশ্ববাজারে দাম কত, আমাদের এখানে দাম কত? একটা সিন্ডিকেট কিভাবে চিনির দাম, তেলের দাম, চালের দাম সব কিছুকে নিয়ন্ত্রণ করেছিল, তখন তো আমরা বলেছিলাম যে এটা সেই সরকারের প্রভাবাধীন, তাদের নিয়ন্ত্রণাধীন এটা সরকার, ব্যবসায়ীদের সরকার। এখন তো সেই সরকার নেই, তাহলে কেন এখন এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এই প্রশ্নটা অন্তর্বর্তী সরকারকে বলবে। তার বলবেন আমরা তো কেবল এসেছি, কেবল বলতে বলতে কিন্তু 115 দিন পার হয়েছে। ফলে এটা একটু দেখতে হবে, তাহলে এদিকে তাদের নজরটা দেওয়া দরকার। 2 নম্বর, তাদের নজরটা দেওয়া দরকার যে ছাত্র শক্তি এতটা উদ্দীপনা উৎসাহ নিয়ে একটা ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করলো, তারা কেন 3 মাসের মধ্যে জনগণের কাছে ভালোবাসাটা হারাতে শুরু করলো? কি কারণে? এই বিষয়টা খুঁজে নেওয়া দরকার। তাদেরকে আমরা
ফ্যাসিস্ট সরকার উৎখাত করার আন্দোলনে তারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন, কিন্তু দেশটা কিভাবে গড়ে তুলবেন সেই লক্ষ্যের প্রশ্নে তারা তো ঐক্যবদ্ধ নন। ফলে সেই জায়গায় তাদের বলা উচিত তাহলে এই সময় ছাত্রদের কাজটা কি হওয়া উচিত ছিল। ছাত্রদের কাজ কি কোনো কোনো ক্ষেত্রে অতীত সরকারের ফেলে যাওয়া জায়গাগুলো দখল করা, নাকি তাদের আবার সেখানে চেষ্টা করা। আমরা দেখলাম সাধারণ ছাত্রদের একটা বিরাট অংশ তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেলেন, মুখ ফিরিয়ে নিলেন। যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেন সেই মানুষগুলো কিন্তু তার মুখ ফিরিয়ে নিলেন। আমরা দেখেছি যে ফ্যাসিবাদী সরকারকে ঠেকানোর ব্যাপারে কিন্তু তারা সবাই আবার সংগঠিত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এখন কোন কারণে বা কোন বিষয়গুলোতে তারা পিছিয়ে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার তাদের সামনে কারণটা কি? অন্তর্বর্তীকালীন সরকার তাদের সামনে সেই ড্রিমটা তুলে ধরতে পারেননি। আচ্ছা, 2 নম্বর, যেখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে হটালাম, সরকার আসার পর আমরা যখন মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বললাম একটা ইনক্লুসিভ সোসাইটি করব, প্রথম আক্রমণ শুরু করলাম বাউলদের উপরে, তারপর আক্রমণ শুরু হলো নারীদের উপরে, এবং তারপরে এখন দেখুন কখনো পীরের মাজার, কখনো মাজার ভাঙ্গা, কখনো বাজার দখল, এই প্রক্রিয়াটা চলছে। তাহলে মানুষ তখন বললো তাহলে আমরা তো এটার জন্য তো আর অভ্যুত্থান করি নাই। এখন ধরুন এটার কি শেষ আছে? আজকে ধরুন আমরা ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম তাদের উপর আক্রমণ করছি। পাকিস্তানে তো সংখ্যালঘু বলতে নাই, সেখানে তো শিয়া সুন্নি বিরোধ। গত কয়েকদিন ধরে দেখেছেন 124 জন মারা গেল পাকিস্তানে শিয়া সুন্নি বিরোধে, দুজনে তো মুসলমান। ফলে যদি কখনো একবার এই প্রক্রিয়াটাকে আমরা অব্যাহত রাখি, যে কালকে ধরুন শেরপুরে মাজার ভাঙ্গা, পীরের ইয়েতে হামলা করা, তো এগুলোকে কন্ট্রোল করার দায়িত্বটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নয়? আমি বলি এই সময় ছোট ছোট কাজ কোনগুলো ছিল? একটা হলো বাজার নিয়ন্ত্রণ করা, দখলদারি যেন না হয় সেটা দেখা। 3 নম্বর হলো ছাত্রদের সামনে একটা জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যটাকে আবার হাজির করে তাদেরকে আবার কাজে মানে আহ্বান জানানো। চতুর্থত হচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে মানুষকে শান্ত থাকবার আহ্বান জানানো। এখন দেখুন কখনো কখনো সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যদি এরকম কথা বলা হয়, ছোট 2টা কথা বলি, দেখুন এটা অন্যভাবে কে কীভাবে নিবে জানি না। ধরুন প্রত্যেকটা দেশের জাতীয় পতাকা সেই দেশের মানুষের জন্য সম্মানের, সেই দেশের মানুষের জন্য মর্যাদার। আজকে ভারতে যদি বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয় আমরা কি দুঃখ পাবো না? পাচ্ছি তো। আবার এখানে যদি ভারতের পতাকাকে পায়ে মারানো হয়, তাহলে এখানের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা আমি পায়ে মারাচ্ছি, ভারতের ওখানেও বাংলাদেশের জাতীয় পতাকাকে পুড়িয়ে দিচ্ছে। আলটিমেটলি অপমানিত হচ্ছে তো 2 দেশটাই। তাহলে এই কাজগুলো যারা করছে তাদেরকে কি নিয়ন্ত্রণ করা যায় না, নিবৃত্ত করা যায় না? তাহলে আমরা মনে করি ভবিষ্যতে গণতন্ত্র আনবো, সেটা তো আর একটা প্রশ্ন। কিন্তু এখন আমার মধ্যে কেন আমি গণতান্ত্রিক মূল্যবোধটা হারিয়ে ফেলছি? কেন আমাদের মধ্যে সেই জায়গা কাজ করছে না? অন্তর্বর্তী সরকার সেখানে খুব দ্রুত তার ভূমিকা পালন করা উচিত। ভারতের খুবই ন্যাস্টি রোল আছে বলবো ভারত সরকারের। জি, এই বিষয়ে আপনার কাছে ফিরবো। এখন যেতে চাই জনাব শহীদ ইসলাম বাবুল আপনার কাছে। আসলে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা ষড়যন্ত্র চলছে এবং বলা হচ্ছে যে এখানেও স্বৈরাচারী সরকার কাজ করছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং ইসকনকে নিষিদ্ধের জোর দাবি চলছে দেশে, এবং ভারত এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এক প্রকার ভারতকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে যে ইসকনের যে নেতাকে আটক করা হয়েছে আসলে তাকে মুক্তির জন্য ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ইসকন নেতা তিনিও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে এবং তাকে যে বিষয়ে আটক করা হয়েছে সেটি কোনো সাম্প্রদায়িক বিষয় নয়, তিনি বাংলাদেশের পতাকা অবমাননা করেছেন। এই সব কিছু মিলে ভারতের যে অবস্থান বা দৃষ্টিভঙ্গি, এ নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তো এটা খুবই দুর্ভাগ্যজনক। এত বড় বৃহৎ রাষ্ট্র ভারত, তাদের আচরণ, তাদের অ্যাক্টিভিটিস, এটা দুর্ভাগ্যজনক। শুধু বাংলাদেশ কেন, দেখছেন তারা যে এই দক্ষিণ এশিয়া এই অঞ্চলে এত বড় শক্তি, এত বড় রাষ্ট্র, এত বড় অর্থনীতি, তারা কিন্তু এই অঞ্চলের নেতৃত্ব দিতে পারত। কিন্তু দুর্ভাগ্য, কোনো দেশ ভারতের নেতৃত্ব কর্তৃত্বে খুশি না, তার সারাউন্ডিং যারা আছে। হ্যাঁ, আপনি দেখেন নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র, কোনো ভারত তাদের উপর কি আচরণ করে, তারা কি নেপালের মানুষের কি ভূমিকা আপনি তো জানেন। হ্যাঁ, তাদের বন্ধু হিসেবে তারা রাখতে পারেনি, দায়িত্ব ছিল। বড় ভাই সুলভ বলেন যদি বলেন, তাও প্রত্যেকটাই স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র। আপনি আপনার দেশে আপনি দেখেন মানে কত ধরনের, আপনি কিভাবে নগ্নতা আপনি প্রদর্শন করেছেন। দেখেন এই চিন্ময় কৃষ্ণ লোকটা, হ্যাঁ, কোনোদিন আমরা নাম শুনি নেই। ইসকন আমরা শাশ্বতকাল ধরে দেখছি বাংলাদেশের মানুষের মধ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা বড় হয়েছি একসাথে, হিন্দু মুসলমান কার বাড়ি কি অনুষ্ঠান কখনো আমরা বিভেদ করি নাই। এত মানে সম্পর্কটা এত আমরা শাশ্বতকাল দেখছি কোনোদিন। অথচ তখন ইসকনেরও প্রয়োজন হয় নাই। কিন্তু এই যে সনাতন ধর্মের যারা মানুষ, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ, এগুলো করতে কোনোদিন আমরা শুনিনি ইসকন। হঠাৎ করে ইসকন তার বার বানাতো, হ্যাঁ ধরে নিলাম তারা একটা ধর্মীয় সংগঠন,
কিন্তু এর আগে কিন্তু এই সনাতন ভাইদের দিয়েও কিন্তু চেষ্টা করা হয়েছে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য। তারা দেখেন বাংলাদেশে কত খুন হলো 5ই আগস্টের আগে, তার আগে গুম হলো, এটা হলো ওইটা হলো। ভারতের পররাষ্ট্র দপ্তর একটা বিবৃতি দিয়ে কখনো নিন্দা করেছে? তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। তাদের এখানে একটা পাপেট সরকার ছিল, জি হুজুর সরকার ছিল, যা চাইতেন তাই পেতেন, যাওয়ার আগেই পেয়ে যেতেন। একটা কলোনিয়াল মানসিকতা তাদের তৈরি হয়েছে এই এত বছরে। হ্যাঁ, কখনো তারা মনে করেনি যে ভারত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ, একেবারে বলেইছেই তো শেখ হাসিনা তাদের এই পাপেট যিনি, যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে, বিনিময়ে আমরা কি পাইছি আপনি সব জানেন। হ্যাঁ, এখানে নির্বাচনে হস্তক্ষেপ হাসিনাকেই রাখতে হবে। হ্যাঁ, এসে নগ্নতা, এনে সীমান্ত হত্যা কোনোদিন কখনো বন্ধ হয় নাই। হ্যাঁ, এখন তারা আমাদের ভিসাও বন্ধ করে দিছে, আপনি জানেন। অথচ পত্রপত্রিকায় দেখছি সব পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় কি কান্নাকাটি, দোকান বন্ধ, রেস্টুরেন্টের লোক নাই, খরিদ্দার নাই, বন্ধ, ব্যবসা বন্ধ, মানে না খায় মরে। তারপরেও বাংলাদেশের লোকদের ভিসা দেওয়া যাবে না। অনেক লোক চিকিৎসা অর্ধেক করে আছে, বাকিটুকু করতে পারছে না, ক্যান্সারের কেমোথেরাপির জন্য যেতে পারছে না। এটা হলো হিংসা, প্রতিহিংসা। নিজের নাক কেটে পরের যাত্রা কিভাবে ভঙ্গ করা যায় সেটাও করছে। এখন বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে, বাংলাদেশের কি সীমান্তে আসবে। আরে ভাই, এত ভয় কেন দেখান? আমরা তো হাসিনাকে উৎখাত করেছি রক্ত দিয়া, হাজার হাজার মানুষ, 1,500 2,000 আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিশুরা আমরা রক্ত দিয়েছি, হাসিনাকে উৎখাত করেছি, আপনার পাপেটকে উৎখাত করেছি। আর আপনি সেটা মানতে পারেন না? না মানেন, না মানেন, আমাদেরকে এত ভয় দেখান কেন? এত আঙুলি হেলন কেন? এত রক্তচক্ষু কেন? কথায় কথায় বিবৃতি দেন, এখানে নানানভাবে আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে নানানভাবে অ্যানার্কি সৃষ্টি করতে চান। বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। চট্টগ্রামের যে নিষ্ঠুরতা ঘটেছে তারপরেও বাংলাদেশের মানুষ একজনও কোথাও আমি শুনিনি কোনো এরকম সাম্প্রদায়িক কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ এই যে কয়েকদিন আগে আপনি দেখেন না, কোথায় একটু গরুর টুকরা পাওয়া গেল মাংসের, 5 জনকে 6 জনকে পিটিয়ে মেরে ফেলেছে। এরকম ঘটনাও তো দেখছি। ওরা নিজেরাই তো মানে আন্তধর্মীয় কোনো ওখানে ন্যূনতম কোনো সম্প্রীতি নাই, তারা আমাদের জ্ঞান দেয়, সবক দেয়। আপনি বলেন, এটা দুর্ভাগ্যজনক আর কি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধুসুলভ দেশ, এবং তা আমাদের সম্পর্ক দেশ থেকে দেশের সম্পর্ক হওয়া উচিত ছিল। কিন্তু এখানে ব্যক্তি বিশেষের প্রতি আগ্রহ কেন ভারতের? আসলে তাদের আগ্রহটা কোথায়? তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমারটা তো আমি বললাম যে ওই যে তারা জি হুজুর তো নাই এখানে, তাদের কলোনিয়াল সেই স্বপ্নভঙ্গ হয়েছে, এখান থেকে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে কাজ করতো, তাদের রেমিটেন্সে যুক্ত হইতেছে, সেই স্বপ্নভঙ্গ হয়েছে। নানান ধরনের তাদের এই ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, ব্যবসা, এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কত আদানির কাছ থেকে বেচবে, অনেক রকমের ব্যাপার, মানে এলোমেলো করে দেমা লুটপাট করে খাই, লুটে পুটে খাই। হাসিনার কিছু ভাগ পাইতো, তারা নিত এবং যা ইচ্ছা তাই করতো। এখানে সেটা করতে পারবে না। হ্যাঁ, সেটাই হলো তাদের স্বপ্নভঙ্গ বা জেদের কারণ আর কি। আমরা কিন্তু সময় সময় দেখছি ভারত বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিয়ে আসছে, তারা আমাদের রপ্তানি বন্ধ করে দিবে আমাদের দেশে, তারা যেসব খাদ্যদ্রব্য পাঠিয়ে থাকে। আজকে আমরা দেখেছি একটি হসপিটাল বলেছে তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসাও দিবে না, কলকাতা একটি হসপিটাল বলেছে। আসলে এতে আমাদের বাংলাদেশের উপর কতটুকু প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব পড়বে না। শোনেন, আমি বলি, এই যে ভিসা বন্ধ করেছে না, একদিক দিয়ে ভালো, আল্লাহর রহমতে। এই যে প্রচুর টাকা চলে যেত আমাদের চিকিৎসার জন্য, কেউ কেউ ইচ্ছা করে কলকাতা চলে যাইতেন, দিল্লি চলে যাইতেন শখ করে বাজার করবার জন্য, অন্তত এই বৈদেশিক মুদ্রার কিছুটা হলেও সাশ্রয় হবে আমি মনে করছি একদিক দিয়ে। কি চিকিৎসা আমরা করে ইউরোপ আমেরিকার মতো একেবারে আমেরিকান সিস্টেম, সিঙ্গাপুরের সিস্টেম, তা আমরা জানি না তাদের চিকিৎসার ব্যবস্থা। তো যাক, মানুষের একটা ফ্যাসিনেশন, মানুষ যেত, এখন যেতে পারছে না, অর্থ ব্যয় হচ্ছে না। হ্যাঁ, আমাদের দুর্ভোগ হচ্ছে, এটা সত্য। কিন্তু এর মধ্য দিয়ে আমরা আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠাও কিন্তু একটা চেষ্টা আমাদের থাকতে পারে যে না, আমাদের তাদের উপর ডিপেন্ড করার সুযোগ নাই, দরকার নাই, আমরা সেভাবেই তৈরি হচ্ছি। একদিক দিয়ে ভালোই হচ্ছে। তাদের নোংরা, নেতিবাচক এবং মানে ছোট মানসিকতার পরিচয় প্রকাশ পাচ্ছে। রাষ্ট্র হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রতিবেশী, আমরা তো এটা বদলাতে পারবো না আসলে। যাই হোক, এটা নিয়ে আমাদের দেশের মানুষের প্রতি আহ্বান, যাতে কেউ কোনো রকম উস্কানিতে পা না দেয়। হ্যাঁ, নানানভাবে চেষ্টা করা হয়েছে। সবশেষে ধর্মকে বলা হয় নেশা, আফিম। হ্যাঁ, সেই আফিম দিয়া তারা চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এতে কোনো লাভ হবে না। আপনি দেখেছেন যে বাংলাদেশের ছাত্ররা সাথে সাথে এক হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল জাতির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে সবাই বুঝতে পারছে যে একেবারে স্পষ্ট নেকেট, কোনো বাতাবরণ আর তারা রাখছে না, ষড়যন্ত্র করছে। এটা আমাদের জাতীয় অস্তিত্বে লাগছে এবং সব মানুষ বিচ্ছিন্নবাদ 2-4 জন মানে এদেশের মানে মানে খায় বিশ্বাসঘাতক ছাড়া আমি মনে করি না মানুষের মধ্যে বিভেদ আছে। এই যদি খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে কিছু খাদ্যদ্রব্য সংকট করতে পারে কিনা? আমরা দেখেছি যে সরকার চিনি কল চালুর একটা পরিকল্পনা নিয়েছে। জানি, হ্যাঁ, চিনি কলগুলো চালু হচ্ছে। আমাদের
শ্রমিকদের ব্যবস্থা হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি সংযুক্ত হবে, লাভ লস সেটা পরের ব্যাপার, আমার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। হ্যাঁ, ভারত থেকে পেঁয়াজ আনতেন আপনি, একটু আদা আনেন, তো কি সমস্যা? হাসিনেই তো কইতো কত যে কি কাঁঠাল দিয়ে এই বানাইবেন, এটা বানাইবেন, ওইটা বানাবেন। তো ঠিক আছে, হয়তো আমাদের কষ্ট হবে, আমাদের নিজস্ব উৎপাদন আমরা বাড়াবার চেষ্টা করবো। আমরা সংসদ পেঁয়াজ 36 লক্ষ টন আমাদের পেঁয়াজের প্রয়োজন, আমরা কিন্তু উৎপাদন করি 36-38 লক্ষ টন, কিন্তু আমাদের ওই শেষে যায় 4-5 লক্ষ টনই হয়ে যায় প্রয়োজন পড়ে, এই কারণে যে আমরা এটা সংরক্ষণ করতে পারি না, কিছু মিসিলেন্স হয়, পচে যায়। তো সেই বিষয়ে যদি আমরা জোর দেই, আশা করি আমাদের তাদের উপর ডিপেন্ড করা লাগবে না। আর শুধু শোনেন, সব এটা ভাইস ভার্সা, আমাদের শুধু প্রয়োজন এটা আপনি মনে করবেন না। আমরাও তো ইলিশ দিয়েছি, দেইনি তাদেরকে? হ্যাঁ, দুর্গাপূজা উপলক্ষে আমরা ইলিশ দেইনি, যায় না? তো ঠিক আছে, তারা যদি এটা আইন করে যে তারা কোনো কিছুই আমাদের দিবে না, রপ্তানি করবে না, তো বাংলাদেশের মানুষের না খেয়ে মরবে? আপনি কি মনে করেন? ওরকম না, কোনো কিছু থেমে থাকবে না, সবকিছুর বিকল্প ব্যবস্থা হয়ে যাবে। আমরা দেখছি আমাদের তথাকথিত বন্ধু, তার ভূমিকা, তার নগ্নতা, তার প্রতিহিংসা, তার নোংরামি বাংলাদেশের মানুষ দেখছে। ফিরতে চাই জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আমরা বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আসলে এই ইসকন কেন্দ্রিক চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে আন্তর্জাতিক ইসকন তারা এই চিন্ময় দাসের গ্রেফতার এবং সাম্প্রদায়িক দাঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, কিন্তু বাংলাদেশের যে ইসকন তারা বলছে যে তারা চিন্ময় দাসকে আগেই তাদের কমিটি থেকে বা আগেই তাদের সংস্থা থেকে বহিষ্কার করেছেন। এবং আমরা ভারতকে দেখছি তারাও এই চিন্ময় দাসকে কেন্দ্র করে বিভিন্ন বিবৃতি দিচ্ছে। আসলে চিন্ময় দাসের অবস্থানটা কোথায়, সে কে এবং কেন তাকে কেন্দ্র করে এত আলোচনা হচ্ছে, কিন্তু তার আসলে মূল বিষয়টা হচ্ছে সে বাংলাদেশের পতাকা অবমাননার কারণে তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথা যেটা বলা হচ্ছে, বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে 90% মানুষই মুসলমান, বাকি 10% সনাতন ধর্মাবলম্বী, এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দ কর্মীরাও কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে তারা অবস্থান নিয়েছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাহলে এই বাংলাদেশে যারা সনাতন ধর্মীরা অবস্থান করছেন তারা কেন তাদের অবস্থান পরিষ্কার করছেন না, যেখানে ভারত আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করছেন? আসলে এইভাবে কোনো একটা জনগোষ্ঠীর উপর এইরকম দায় চাপানো যায় না, উচিত না। ভারতে কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলে আমরা কি বলবো ভারতের মুসলমানরা এটা করে না কেন? এটা উচিত না। এগুলো হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ব্যাপার। হ্যাঁ, ভারত রাষ্ট্রের এই ভূমিকাটা খুবই নিন্দনীয়। ভারত রাষ্ট্রের কিন্তু অনেক সংযত হওয়া দরকার ছিল। মানুষ কখনো কখনো আবেগের বশে ভুল করতে পারে, কিন্তু একটা রাষ্ট্রকে তো একটা অনেক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্ট, এটা আমরা মনে করি এটার মধ্যে মানে রাজনৈতিক শিষ্টাচারটা ছিল না। 1 2 নম্বর হলো, ইসকন কিন্তু শুধুমাত্র ভারতীয় প্রতিষ্ঠান নয়, ইসকনের মূল প্যাট্রোনাইজার কিন্তু আমেরিকা, এবং অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে। সেটা আরেকটা প্রশ্ন, নিষিদ্ধ তারা কি কারণে করেছেন তাদের ব্যাপার, কিন্তু মূল প্যাট্রোনাইজার ছিল আমেরিকা। বিশেষ করে আপনারা 60-এর দশকের কথা যখন জানেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যখন দলে দলে আমেরিকান যুবকরা, তরুণরা আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলো, অনেকে আমেরিকান রাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগ করার চেষ্টা করলো, তখন একদিকে হিপি কালচার, আর একদিকে ইসকনকে প্যাট্রোনাইজ করা, আর একদিকে নানা ধরনের এই ব্যান্ড গ্রুপগুলোকে প্যাট্রোনাইজ করা, এটা করে যুব সমাজকে আটকে রাখা, আচ্ছন্ন করে রাখার একটা প্রক্রিয়া তারা চালু করেছিল। ফলে ইসকনের ভিত্তিতে কৃষ্ণ ভাবনা থাকলেও বাস্তবে এটাকে নানাভাবে মানুষের মধ্যে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাম্রাজ্যবাদী দেশগুলো। ফলে সেগুলো আমাদের বিবেচনায় থাকতে হবে। তারপরেও কোনো একটা অংশের মানুষ, তারা যদি কোনো আবেগের সঙ্গে কোনো কিছুকে ধারণ করে, তারা আবেগকে আমি গ্রহণ করতে না পারি, অন্তত আবেগকে তো অপমানিত করতে পারি না, এটা হলো একটা দিক। এখন যে প্রশ্নটা আসছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করা, তার জন্য চিন্ময় দাসের বিরুদ্ধে যে ইয়েটা হয়েছে, এটা আইন অনুযায়ী বিচার হবে। এখানে ভারতের এত ইনভলভ বা নাক গলানোর তো খুব একটা দরকার ছিল না। ভারতের অনেক ঘটনা ঘটছে না, সব কিছুতে কি বাংলাদেশের স্টেটমেন্ট দেয়? সেটা উচিত ছিল না। কিন্তু বাংলাদেশের জনগণের একটা গুণের কথা মানে গোটা পৃথিবীকেই স্বীকার করতে হবে। চট্টগ্রামে এই ঘটনা ঘটার পরে মানুষ যে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলো, জানা যায় হাজার হাজার মানুষ গেল, কিন্তু তারপরেও যে কোনো সহিংসতার দিকে গেল না, মানে মানুষের মধ্যে যে শুভবুদ্ধির জায়গাটাতে আছে, ডেমোক্রেটিক ফিলিংসটা যেটা মানুষের আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটাকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের জাতির ঐক্যবদ্ধতার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই শুভবুদ্ধি মাঝে মাঝে আচ্ছন্ন হয়ে যায় হয়তো সাম্প্রদায়িকতা দিয়ে, কিন্তু আবার সেটা আবার ফিরে আসে, কারণ এটা তো আমাদের দেশ, আমরা সবাই মিলে তো এই দেশের নাগরিক। এটা যেমন একটা দিক। আর একটা দিক আমাদের খেয়াল করা উচিত যে আমাদের এই পার্শ্ববর্তী দেশ নেপাল, যেটার কথা একটু আগে বাবুল ভাই বললেন, নেপাল হিন্দু রাষ্ট্র। নেপাল আসলে একসময় হিন্দু রাষ্ট্র ছিল,
কিন্তু নেপালে যখন বামপন্থীরা ক্ষমতায় এলো তখন তারা কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করে নেপালের নামটা এখন দিয়েছে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। ফলে নেপাল এখন আর হিন্দু রাষ্ট্র নয়, কিন্তু নেপাল হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। কিন্তু তারপরে দেখুন তারা এখানে কি বললেন যে সংখ্যাগরিষ্ঠ 87-88% সেখানে হিন্দু, কিন্তু তারা বলছে যে শুধু হিন্দুর দেশ না তো, এটা মানুষের দেশ, আমরা মানুষের দেশ করতে চাই, প্রত্যেক মানুষের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করতে হবে এবং একজন আরেকজনকে যেন অপমান তাচ্ছিল্য না করে সেটা দেখতে হবে। প্রত্যেক বিশ্বাস মানুষের থাকবে, কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে একটা রাষ্ট্রীয় নিয়মে। এখন ছোট দুটো কথা বলে আমি একটু শেষ করি। ভারতের আবার কিছু কিছু মানুষ আর বাতাস দেওয়া শুরু করলেন, একদিকে রাষ্ট্র ভিসা বন্ধ করেছে, আবার কেউ কেউ বলছেন আমরা চিকিৎসা বন্ধ করে দেবো। আচ্ছা, ভারত তো একসময় গরু দেওয়া বন্ধ করেছিল, তাতে কি হয়েছে? বাংলাদেশে তো গ্রামে গঞ্জে গরু পালনটা একটা শিল্প হিসেবে ডেভেলপ করে গেল। আমাদের কৃষির ক্ষেত্রে যদি সরকার মনোযোগ দেয়, সরকার ওই সমস্ত কথার চাইতেও এখন যদি কৃষির দিকে মনোযোগ দেয়, তাহলে আমাদের খাদ্যের যে ঘাটতি আছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করি। দুই, আমাদের নতুন অ্যাভিনিউ খুলে যাবে, সেটা কি চীনের সঙ্গে নানা ধরনের সংযোগ বাড়বে। এটা আলটিমেটলি কিন্তু ভারতের জন্যই হিতে বিপরীত হবে। ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য, তার 1.5 গুণ বেশি বাণিজ্য চীনের সঙ্গে। ভারত যদি এই কাজগুলো করতে থাকে তাহলে এই বাণিজ্য কিন্তু শিফটেড হয়ে যাবে, ট্রান্সফার্ড হয়ে যাবে টুয়ার্ডস চীন। কোনো জায়গায় ফাঁকা থাকে না। বিকল্প হিসেবে আমরা এর আগেও কিন্তু দেখেছি তুর্কি থেকে পণ্য আনা হয়েছিল। ফলে এতে করে কি হয়? এতে করে অর্থনৈতিক দিক থেকেও কোনো লাভ হয় না, রাজনৈতিক দিক থেকেও লাভ হয় না, দুই দেশের জনগণের মধ্যে একটা কৃত্রিম বৈরিতা তৈরি হয়। অথচ মানুষে মানুষে সম্পর্ক তৈরি করাটাই না সমাজের সবচেয়ে বড় কাজ। রাষ্ট্র সেখানে সহায়তা করবে তা না, রাষ্ট্র উত্তেজিত করছে। আমরা মনে করি ভারত রাষ্ট্রের এই সিদ্ধান্তটা একদমই বলবো একটা রাষ্ট্র নায়কোচিত সিদ্ধান্ত নয়। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণের শুভবুদ্ধির কাছে আমাদের বারবার আবেদন থাকবে, আমাদের নানা ধর্মের নানা ভাষার বৈচিত্র্য নিয়ে আমাদের দেশ। আমরা যেখানে 3 জন বসে আছি, 3 জনের গায়ের রং একরকম নয়, কিন্তু আমরা যদি 3 জন জাপানি এখানে বসে থাকতাম তো 3 জনের জাপানিরই গায়ের রং একরকম হতো। তার মানে আমাদের বহু ভাষা, বহু শব্দ, বহু সংস্কৃতি এখানে যুক্ত হচ্ছে। ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমি যদি বলি 1 কাপ চা খাবো একটা বিস্কিট দিয়ে, চাটা হচ্ছে চাইনিজ শব্দ, বিস্কিটটা হচ্ছে ফরাসি শব্দ। আবার যদি বলে কাপে করে চা দাও, কাপটা হচ্ছে ইংরেজি শব্দ। বলে ওর মধ্যে একটু চিনি দাও, চিনিটা হচ্ছে চাইনিজ শব্দ। তারপর আবার যদি বলি যে একটু চানাচুর খাও, চানাচুর হচ্ছে হিন্দি শব্দ। তা বলে চায়ের আগে একটু পানি খাও, পানি হচ্ছে আবার হিন্দি শব্দ। আবার যদি বলে গ্লাসে করে পানি নিয়ে আসো, পানিটা গ্লাসটা হচ্ছে ইংরেজি শব্দ। আবার ইংরেজি শব্দ এটা নিজেই একটা পর্তুগিজ শব্দ। তাহলে দেখুন আমরা যে এই শব্দগুলো ব্যবহার করি, কত ধরনের ভাষা আমাদের এখানে এসে যুক্ত হয়েছে না। এই ধরনের সংমিশ্রণ তো আমাদের গায়ের রঙে, আমাদের খাদ্যে, আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে আছে। এটাকে আমরা ফেলে দিতে পারবো? ফেলে দিতে পারবো না তো। ফলে আমাদের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধানটা করতে হবে। এটা করতে গেলে গণতন্ত্রের চর্চাটা লাগবে। আমরা যে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি, নির্বাচন সেই গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। আমরা সেই অঙ্গটাকে শক্তিশালী করতে চাই। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে শুধু শুভবুদ্ধির উদ্রেক নয়, শুভবুদ্ধির চর্চা করারও একটা পরিবেশ পেতে চাই। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় আসলে নির্বাচনে কোনো বিকল্প নেই। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি যদি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসলে এখন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? আমি বলি, যাই হোক, গণতন্ত্র তো গণতন্ত্র ঠিকই আছে, গণতন্ত্র হবে। ওই যে নজরুলের একটা কথা আছে, রতন ভাই যে আলোচনা করছিলেন, আমি একটু সাথে সংযুক্ত করি যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি মানুষেরই জ্ঞাতি। তো আপনি কার সাথে বিভেদ করছেন, কার সাথে আপনি প্রতিহিংসা করছেন? এই যে রাজনীতির জন্য এই যা কিছু হচ্ছে এখানে, সব কিছু কিন্তু রাজনীতি। ধর্মকে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, কাউকে কাউকে, বা এই যে মানে কি এখানে রপ্তানি করবো না, এখানে চিকিৎসা দেব না আমরা, বা পতাকা অবমাননা, এই সব কিছুর পিছনে রাজনীতি। ধর্ম কিচ্ছু না, ধর্মকে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো আমাদের, যেটা রতন ভাই বললেন যে আমরা এখানে কত মানে অ্যাডভান্স, কত আল্লাহর রহমতে যে আমরা আমাদের সহনশীলতাটা কোন পর্যায়ে। আপনি দেখেন 3 দিন বাংলাদেশ সরকারবিহীন, কিন্তু একটা ফ্যাসিবাদের রিজিমের পতন হয়ে গেছে। তারাই বলছে যে 10 লক্ষ লোক মারা যাবে, অথচ এই সরকারবিহীন অবস্থায় বাংলাদেশের মন্দিরগুলা বা এই যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ঘর বাড়ি যাই বলেন, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত অন্যায়, কিন্তু অ্যাজ এ হোল আপনি বলতে পারবেন না। আমি দেখছি যে আমাদের রাজনৈতিক কর্মীরা মসজিদ, মন্দির, কি মাদ্রাসার ছাত্ররা আজ জেগে জেগে মন্দির পাহারা দিয়েছে। নজিরবিহীনটা কিন্তু ঘটেছে বাংলাদেশে, এবং ভোরবেলা আজান হয়েছে, রাস্তায় তারা নামাজ পড়েছে, এরকম ঘটনা ঘটেছে। ভাই যেটা বললেন চট্টগ্রামে এত ধর্মীয় সব মানে মানুষ, ধর্মপ্রাণ মানুষ এক হয়েছে, কিন্তু একটা ঘটনা ঘটে নাই। শিক্ষা নিতে হবে,
এর থেকেই আপনাকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি যে যত উস্কানি দেখ, এর পেছনে যতই রাজনীতি থাকুক বা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের প্রচেষ্টা থাকুক, কোনো লাভ হবে না। শুধু বাংলাদেশের মানুষ সহনশীলতা দিয়া, ঐক্য দিয়া, ঐক্যের কিন্তু একটা শক্তি আছে। দিন শেষে কি ভারত আমাদের কি রেহানের রপ্তানি করলো না করলো কিচ্ছু আসা যায় না, বরং আমি আরো স্বয়ংসম্পূর্ণ হব। হ্যাঁ, আমার অর্থ, আমার বৈদেশিক মুদ্রা বাঁচবে, এবং আমরা আত্মমর্যাদাশীল হয়ে উঠব। তবে আমরা তাদের কাছে যুদ্ধাঙ্গী পরিবেশ তৈরি করতে চাই না। আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি, আন্তর্জাতিক বিবেক আছে, মানুষ আছে, আমরা বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। হ্যাঁ, আমাদের ওই রক্তচক্ষু দেখায় কোনো লাভ হবে না, এইভাবে পদানত করা যাবে না। আমরা মুক্তিযুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, আমরা 24-এর লড়াই আমরা রক্ত দিয়েছি। আমাদের 1 সেকেন্ড লাগবে না সকল অনৈক্য ভেদাভেদ উঠে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে। এবং আমি দেখছি যে এই জাতীয়তাবোধ আমাদের মধ্যে জাগ্রত হয়ে গেছে, সচেতনতার সাথে, সহনশীলতার সাথে। আমরা আমার ভাইয়ের বিরুদ্ধে বিবাদ করব না ধর্মের নামে। হ্যাঁ, অন্তত সেটাই আমাদের শাশ্বতকালের আমাদের একটা সংস্কৃতি। এই সংস্কৃতিকে আমরা লালন করব, পালন করব, জাতীয় সংহতি বজায় রাখবো। এটাই আমার মূল স্পিরিট। জি, ধন্যবাদ আপনাকে জনাব রাজিকুজ্জামান রতন। আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাই, আসলে যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত আন্দোলন, গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের অবস্থান, সেই গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনে কোনো বিকল্প নেই, এবং এই নির্বাচন দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার আসলে কোন কোন পদক্ষেপগুলো এখন খুব দ্রুত আকারে নেওয়া উচিত বলে আপনার মনে হয়? দুটো জিনিস করা দরকার, যে নির্বাচনের ক্ষেত্রে কালো টাকা, পেশি শক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারটাকে বন্ধ করার একটা বিধান করতে হবে। 2, নির্বাচনের এই যে অনাবশ্যক ব্যয়, এটাকে বন্ধ করবার জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা করতে হবে, যাতে প্রার্থীরা তাদের নিজেদের বক্তব্যটা নিয়ে আসতে পারে। আর একটা জিনিস হতে পারে, রাইট টু রিকল যদি আমরা নাও করতে পারি, অন্তত না ভোটের বিধানটা রাখা উচিত, যে আমার যদি প্রার্থী পছন্দ না হয় আমি না ভোট দিতে পারি। তাহলে মানুষ বুঝবে যে আমরা যারা দাঁড়িয়েছি আমাদেরকে জনগণ পছন্দ করছে না। ফলে জনগণের পছন্দ করার অথবা না করার দুটোরই তো স্বাধীনতা আছে। নির্বাচনে আমাদের কিন্তু পছন্দ না করার স্বাধীনতাটা আমাদের এখানে নাই, সেটা যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি। আর একটা বিষয় যদি করতে পারি, যে নির্বাচনের আগে হলফনামায় যা বলা হবে, আর নির্বাচিত হওয়ার পরে সম্পদের যদি বাড়তি জিনিস থাকে সেইটাকে বাজেয়াপ্ত করার একটা বিধান আমাদের থাকতে হবে। নির্বাচিত হওয়ার পরে তার পিছনে যেহেতু রাষ্ট্র তাকে ভাতা দেবে, রাষ্ট্র তাকে গাড়ি দেবে, রাষ্ট্র তার ব্যবস্থা করবে, সে নির্বাচিত হওয়ার পর যতদিন সে পার্লামেন্ট মেম্বার থাকবে ততদিন আলাদা কোনো ব্যবসা করতে পারবে না। সে একই সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এরকম কোনো কাজ করতে পারবে না। এরকম বিধানগুলো যদি অন্তত ছোট ছোট এই বিধানগুলো যদি করা যায়, যে একটা আর্থিক শৃঙ্খলা, একটা রাজনৈতিক জবাবদিহিতা আর একটা নৈতিক দায়বদ্ধতা, এগুলো যদি একটু আনা যায়, তাহলে আমার মনে হয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভালো মানুষ খুঁজে পাওয়ার একটা পথ রচনা করতে পারবো। আরেকটা পরামর্শ দেওয়া হচ্ছে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হচ্ছে। এই আনুপাতিক হারে নির্বাচন আসলে কতটুকু যৌক্তিক বা এটা হওয়া উচিত কিনা এখন? এটা আমরা আমাদের বাসদের পক্ষ থেকে আমরা এটা বলেছি, নির্বাচন কমিশনে আমাদের সুপারিশ হিসেবে দিয়েছি। কিন্তু শুধু আমাদের কথা বললে তো হবে না, এটা তো সবার আবার অ্যাকসেপ্টেবিলিটি হতে হবে। কিন্তু আমরা মনে করি এখন যে ফার্স্ট পাস্ট দ্য পোল অথবা উইনার টেক্স অল, এই যেটা আছে, কেউ যদি 51% ভোট পায় আর আরেকজন যদি 49% পায়, তাহলে 49% ভোটের কোনো মূল্যই নাই। অথবা এর মধ্যে দিয়ে এরকম হয়, কেউ যদি 33% ভোট পায়, বাকি 67% ভোটেরও কোনো মূল্য থাকে না যদি এটা 4 পার্টি মিলে পায়। তাহলে আমরা মনে করি প্রত্যেকটা ভোটের মূল্য যেন থাকে, প্রত্যেকটা ভোটারের যেন সম্মান থাকে। এই জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাটা চালু করা দরকার। এটা আমাদের প্রস্তাব, কিন্তু আবার যদি সবাই রাজি না হয় তাহলে তো এটা এখনই অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু আমরা চাইবো এই ধরনের জায়গায় আসুক, যাতে আমার ভোটটা আমি যেন না বলি যে আমার ভোটটা নষ্ট হয়ে গেল। আমার ভোট নষ্ট হয়নি, আমি অন্তত যোগ্য জায়গায় ভোটটা দিয়েছি। এইরকম জন্য আমার প্রত্যেকটা ভোট যেন কাউন্ট করা যায়, সেইটার একটা বিধান আমরা অবশ্যই চাই। তো সেটার জন্য আমাদের যুক্তিটা আমরা দিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম নির্বাচন, গণতন্ত্র, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, সব মিলিয়ে সংস্কার এবং আসলে নির্বাচন সংস্কারের আগে না পরে সব বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা অতিথির সাথে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।